হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট 20 করবো। দেখো, এই যে প্র্যাকটিস সেটগুলো আছে, সামনে যে আপকামিং এক্সামগুলো আছে, যেমন ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, যে তারপর WBP, ঠিক আছে, এই পরীক্ষাগুলো প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ রেলের যে পরীক্ষাগুলো আসছে, ঠিক আছে, সেই সমস্ত কিছুর উপর ফোকাস করা হচ্ছে এবং তার যে আপকামিং এক্সামের উপর ডিপেন্ড করে কিন্তু কোশ্চেন সেট তৈরি করা হচ্ছে। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। প্রথম অঙ্কটা কি বলেছে? বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটা কিনা 3/4 সঙ্গে মানে তার যা অনুপাত তার সঙ্গে 27/64 এর অনুপাত একই হবে, সেম হবে। তাহলে কি করতে হবে? 3/4 সঙ্গে যা অনুপাত তার সঙ্গে 27 মানে 3/4 যে অনুপাতটা আছে তার সঙ্গে 27/64 যে অনুপাত, সেই অনুপাতে একই থাকবে। বোঝা গেল বিষয়টা? তাহলে বিষয়টা বলেছে এক একটা মানে 3/4 যেভাবে 27/64 সঙ্গে সম্পর্কিত। 3/4 কিভাবে 27/64 সঙ্গে সম্পর্কিত? সিম্পল, এই ম্যাথটা খুব সোজা। কত দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে এখানে? দেখো, মাল্টিপ্লাইড বাই 9, 9 দিয়ে গুণ হচ্ছে, কারণ 3 9 27, ঠিক আছে। আর 4 কত দিয়ে গুণ হচ্ছে? 16 দিয়ে গুণ হচ্ছে। 4 16 64 গুণ 16, তাহলে অ্যাকচুয়ালি 9/16। তাহলে ওপরে 9 দিয়ে গুণ হচ্ছে, নিচে 16 দিয়ে গুণ হচ্ছে। কাকে? 3/4 কে। তবে আমরা কি পাচ্ছি? 27/64। বোঝা গেল? তাহলে আমরা কত দিয়ে গুণ করছি? 9/16 দিয়ে গুণ করছি। তাহলে 9/16 অপশন বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা কি বলেছে? বলছে মথুরা থেকে দিল্লির দূরত্ব কত? 60 কিলোমিটার। মথুরা থেকে দিল্লির দূরত্ব 60 কিলোমিটার, ঠিক আছে। 2, এই হচ্ছে মথুরা আর এইখানে লিখলাম দিল্লি। কত দূরত্ব বলেছে? না, 60 কিলোমিটার। ক্লিয়ার? এবার বলছে একজন ড্রাইভার ঠিক করেছিল 2 ঘন্টায় মথুরা থেকে দিল্লি পৌঁছাবে। কতক্ষণে? না, 2 আওয়ার। 2 ঘন্টা টাইম দিয়েছে, 2 ঘন্টায় মথুরা থেকে দিল্লি পৌঁছাবে। ভালো কথা। এবং 1 ঘন্টা পর দেখলো সে কেবলমাত্র 40% দূরত্বই অতিক্রম করেছে। 40% দূরত্ব মানে কতখানি? 60-এর 40%। 60-এর 40 মুখে মুখে হয়ে যাবে 4 6 24, ঠিক আছে। 24 কিলোমিটার। কতখানি? 24 কিলোমিটার। আমি ধরলাম এতখানি। এইটুকুনি রাস্তা হচ্ছে 24 কিলোমিটার। তাহলে এইটা কতক্ষণে যাচ্ছে? না, 1 ঘন্টায়। এবার যাদের মনে হয় সমস্যা হচ্ছে 24 কিলোমিটার কিভাবে এলো সেটা দেখো। 60-এর কত বলেছে? 40%। তাহলে পার্সেন্ট মানে বাই 100। এই দুটো শূন্য কেটে গেল, 4 6 কত হলো? 24 কিলোমিটার। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তাই এটা বাদ দাও। তাহলে এবার আসে, বলছে 40% দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে তিনি পরের 1 ঘন্টায় কি বেগে চললে 2 ঘন্টা সময় ওই দিল্লি পৌঁছাতে পারবে। তার মানে এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে 1 ঘন্টায় কভার করতে হবে। এইটাই তো বলেছে। সিম্পল যে অঙ্কটা বলেছে যে মথুরা থেকে দিল্লি যাবে 2 ঘন্টা টাইমের মধ্যে যাবে, আর দূরত্ব বলেছে 60 কিলোমিটার, ঠিক আছে। তাহলে প্রথম বলছে যে 1 ঘন্টায় মাত্র 40% দূরত্বই গেছে। তাহলে কতখানি গেছে? 24 কিলোমিটার গেছে, ঠিক আছে। আর কি বলেছে? মানে 60-এর 40% মানে 24 কিলোমিটার। বাকি আছে কতটা? মানে 60 কিলোমিটার যেতে হবে, 24 কিলোমিটার চলে গেছে, বাকি আছে কতটা? না, 60 বিয়োগ 24। তাহলে এই দূরত্বটা হবে 60 বিয়োগ 24। এই এখান থেকে এইটুকুনি দূরত্ব হচ্ছে 60 বিয়োগ 24। কত হবে? 40 থেকে 6 4 36 কিলোমিটার, তাই তো। 6 4 10, হাতে 1 3 4 5 6। এই যে 36 কিলোমিটার, সেইটা কতক্ষণে যেতে হবে? 1 ঘন্টায় যেতে হবে। কতক্ষণে যেতে হবে? 1 ঘন্টা যেতে হবে। তাহলে বলেছে 1 ঘন্টায় কি বেগে গাড়ি চালালে? তাহলে 1 ঘন্টায় যাবে 36 কিলোমিটার। গতিবেগ কত? এইটাই গতিবেগ, কারণ আমরা কিভাবে লিখি? 36 কিলোমিটার পার আওয়ার, এইভাবে লিখি তো।
তাহলে সেম হবে, 36 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের আনসার। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে দুয়েরটা কি পেলাম? 36 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? পিএসসি কিন্তু এরকম অঙ্ক বেশ দেয়। ঠিক আছে, এবার করব তিনেরটা। তিনের অঙ্কটা বেশ ভালো অঙ্ক আছে। দেখো কি বলেছে, দুজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার পার আওয়ার এবং 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। ভালো, মানে গতিবেগে হাঁটছিল। একটি ট্রেন একই দিক থেকে এসে যথাক্রমে 9 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করে। কোন এই ব্যক্তি দুটোকে অতিক্রম করে, তাহলে ট্রেনটির বেগ কত? মানে বিষয়টা এমন যে দেখো, দুটো লোক, এই লোকেশন থেকে দুটো লোক এরকম হাঁটছে। তো লোকটা এইভাবে যাচ্ছে কত কিলোমিটার পার আওয়ার বেগে? না 3 কিলোমিটার পার আওয়ার বেগে। আমি জাস্ট এটা মনে করলাম না। একটা লোক যাচ্ছে ধরো এখান থেকে এইদিকে যাচ্ছে না 3 কিলোমিটার পার আওয়ার বেগে, আর একটা লোক যাচ্ছে ধরো এইখান থেকেই যাচ্ছে, সেখানে কেমন কত কিলোমিটার? 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ঠিক আছে, একটা ট্রেন কি করেছে, একটা ট্রেন এইভাবে চলে গেল। ঠিক আছে, এই যে লোকটা আছে আর এইখানে ধরো লোকটা আছে, একটা মুভমেন্টটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে লোকটা এখানে আছে আর এখানে আছে। ট্রেনটা এই লোকটাকে 9 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটা দ্বিতীয় লোকটাকে 10 সেকেন্ডে অতিক্রম করলো। এইটি বলে দিয়েছে অঙ্কে। বোঝা গেল জিনিসটা? এইটা হচ্ছে ট্রেন। সমস্যাটা হচ্ছে আমাকে ট্রেনের গতিবেগটা জানি না, কিন্তু এখানে কি জানতে চেয়েছে? ট্রেনের বেগ জানতে চেয়েছে। ঠিক আছে, আমি ধরে নিলাম এর বেগ x কিলোমিটার পার আওয়ার। আমি জানি না তো, কিছুটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে অঙ্কটা প্রথমে এটা বুঝতে হবে যে ট্রেনটা যাচ্ছিল সেই একই দিকে, লোকটাও যাচ্ছে আবার এই লোকটাও যাচ্ছে, মানে প্রথম লোকটাও যাচ্ছে দ্বিতীয় লোকটাও যাচ্ছে। এবার ট্রেনটার প্রথম লোকটাকে অতিক্রম করতে সময় লাগছে 9 সেকেন্ড আর দ্বিতীয় লোকটাকে অতিক্রম করতে সময় লাগছে 10 সেকেন্ড। এটাই বলে দিয়েছে। আমি এবার প্রথম লোকটার ক্ষেত্রে ধরছি। ঠিক আছে, এটা প্রথম লোকটা এই দিকে মুভমেন্ট করছে না কত? 9 কিলোমিটার পার আওয়ার। আর ট্রেন যে পেছন দিক থেকে এসে এরকম একই দিকে মুভমেন্ট করছে তার হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই দুটোতে কোনো সমস্যা নেই। এবার যেটাই আসি সেটা হচ্ছে দুজনা কিন্তু একই দিকে যাচ্ছে, আর একই দিকে হলে আমরা কি জানি? যদি একই দিকে হয় তাহলে কি জানি? আমাদের গতিবেগের কি হয়? একই দিকে গেলে গতিবেগটা বিয়োগ হয়ে যায়, আপেক্ষিক গতিবেগ হয় বিয়োগ। তাহলে আপেক্ষিক গতিবেগের ক্ষেত্রে কি হলো? x-3। এইবারে দেখো, তা এই লোকটা কতক্ষণে কভার করছে? 9 সেকেন্ডে কভার করছে। এই লোকটাকে কতক্ষণে কভার করছে? ট্রেনটা 9 সেকেন্ডে কভার করছে। তাহলে এবার দেখো, যেটা আমরা জানতাম যে একটা লোককে, একটা খুঁটিকে, একটা গাছকে যদি একটা ট্রেন অতিক্রম করে তাহলে কি হয়? তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে পারে। তাহলে কি হয়? ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে পারে। আর এবং আমরা এটা জানি অতিক্রান্ত দূরত্ব s সমান সমান ভি ইন্টু টি। ভি হচ্ছে গতিবেগ, টি হচ্ছে সময়। এস সমান সমান ভি ইন্টু টি। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ভি হচ্ছে গতিবেগ, টি হচ্ছে সময়। এটা আমরা জানি। তাহলে এখানে কত দূরত্ব গেছে আমরা কি করে জানবো? দেখো, দূরত্ব সমান সমান ভি, গতিবেগ এখানে জানি, ইন্টু টি মানে 9 সেকেন্ড গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে এখানে কিলোমিটারে আছে, তাহলে একে মানে কিলোমিটার পার আওয়ারে আছে। ঠিক আছে, আর এটা আমি গুণ করলাম সেকেন্ড দিয়ে, সেটা তো হবে না। তাহলে কি করতে হবে? কি মানে সেকেন্ডকে আমাদের নিয়ে যেতে হবে আওয়ারে, তাই জন্য ডিভাইড বাই 3600 করতে হবে। এটা নিয়ে এটা কিচ্ছু করবে না, অ্যাজ ইট ইজ রেখে যাবে, এটা কেটে যাবে। ঠিক আছে, এবার দ্বিতীয় ব্যক্তিটার ক্ষেত্রে, মানে যাকে 10 সেকেন্ড অতিক্রম করছে তার ক্ষেত্রে হিসাব করছি। হ্যাঁ,
লোকটা কতক্ষণ কি গতিবেগে যাচ্ছে না 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। ট্রেনটা এখান দিয়ে হুশ করে বেরিয়ে গেল এক্স কিলোমিটার পার আওয়ারে বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে এটাও তো দুজন একই দিকে যাচ্ছে, তাহলে দ্বিতীয় লোকটার ক্ষেত্রে ট্রেনটা যখন অতিক্রম করছে তাহলে গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ হবে এক্স মাইনাস 6 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই লোকটাকে কতক্ষণে অতিক্রম করছে? এই লোকটাকে অতিক্রম করছে হচ্ছে 10 সেকেন্ডে। তাহলে একই এই সূত্রের পরে 10 দিয়ে গুণ হবে, 10 দিয়ে গুণ হবে বাই 3600। ঠিক তো? বোঝা গেল? এই দুটো ক্ষেত্রেতেই দেখো ট্রেনটা কিন্তু তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। দুটো ক্ষেত্রেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে নিজের দৈর্ঘ্য মানে হচ্ছে এস। দুটোর ক্ষেত্রেই কিন্তু এস সমান, কারণ দুটোর ক্ষেত্রেই একটাই সেম ট্রেন, তাহলে সেম ট্রেনের ক্ষেত্রে দৈর্ঘ্যটা সেম হবে, সমান হবে। তাহলে দৈর্ঘ্যটা এখান থেকে করে দেবো সমান। এইবার যেটা 3600টা কাটতে বারণ করেছিলাম এই কারণের জন্যই এইখানে আরামসে 3600 কেটে যাবে। তাহলে আমি কেন ভাববো সেটা নিয়ে? তাহলে এই দুটো হিসাব করব। তাহলে এখানে কি আসছে? 9x মাইনাস 3 9 27 সমান সমান 10x মাইনাস 6 10 60। ক্লিয়ার? এক্সটাকে পাশে নিয়ে যাই, 60টাকে পাশে আনি, তাহলে মাইনাস আছে, এ পাশে এলে প্লাস 60 হয়ে যাবে, আর মাইনাস 27 অ্যাজ ইট ইজ বসে যাবে। এদিকে 10x অলরেডি আসে, 9xটা এ পাশে এলে মাইনাস 9x হয়ে যাবে, কারণ এর পাশে প্লাস ছিল, সমান সমান এর পাশে এলে মাইনাস হয়, সিম্পল। তাহলে এখানে আমি বিয়োগ করলে কি পাবো? এটা হচ্ছে 3 রিমেনিং 1 আবার 3 সমান সমান এক্স। তাহলে এক্সটাকে আমরা কি ধরেছিলাম? ট্রেনের গতিবেগ। কিসে? কিলোমিটার পার আওয়ারে। তাহলে এখানে এক্স এর ভ্যালু কি বেরোলো? 33। তাহলে 33 কি হচ্ছে আনসারটা? কিলোমিটার পার আওয়ার। তাহলে কি হবে? 33 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে তো? ওকে, নেক্সট দেখো, কোন বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীর অনুপাত দিয়ে দিয়েছে। কোন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অনুপাত দিয়েছে 3:2। ঠিক আছে, তাহলে যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? দেখো এটাকে তাহলে কি করে করব? আমরা বলে দিয়েছি ওরা যেটা, সেটা হচ্ছে ছাত্র ইস্টু ছাত্রী, তাহলে 3:2। এই তো, এইসব বলে দিয়েছে। এবার দেখো একটা জিনিস বলছে, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30%, তাহলে 3-এর 20% বার করতে হবে, 2-এর 30% বার করতে হবে, কিন্তু যেটা আমাদের জন্য একটু অস্বস্তিকর। কেন? 3-এর হিসাব করতে একটু পয়েন্টে আসবে, ঝামেলা হবে। তার থেকে এইরকম ভাবে করি আমরা, এইটাকে আমরা 300 ধরে নিই, আর এইটাকে আমরা 200 ধরে নিই। করতেই পারি, দুটোকে 100 দিয়ে গুণ করতে পারি, কারণ অনুপাতে আছে। 200 300 করে নিলাম, সমস্যা মিটে গেল। এবার কি বলছে, যদি ছাত্রদের 20% স্কলারশিপ পেয়েছে, তাহলে ছাত্র কত? 30। তার মধ্যে কতজন স্কলারশিপ পাবে? 20%। আর কতজন পাবে না? 80% পাবে না। ক্লিয়ার? এটা 20% যদি পায় স্কলারশিপ, তাহলে 80% পাবে না, সহজ কথা। আর একই রকম ভাবে ছাত্রীদের 30% পেয়েছে। ছাত্রীদের কত পার্সেন্ট পেয়েছে? ছাত্রীদের 30% স্কলারশিপ পেয়েছে। 30% যদি স্কলারশিপ পায়, কত পার্সেন্ট তাহলে স্কলারশিপ পাবে না? 70%, কারণ 100 বিয়োগ 30 70 হয়ে যাবে। তাহলে 70% স্কলারশিপ পাবে না। হয়ে গেল? তাহলে এই যে 80% ছাত্র স্কলারশিপ পাবে না, 70% ছাত্রী স্কলারশিপ পাবে না। আমাকে কি চেয়েছে দেখো, কতজন ছাত্রছাত্রী, কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। তাহলে এখান থেকে 80% আর এখান থেকে 70%, এরা তো পায়নি। সিম্পল কিনা? তাহলে আমরা বলতে পারছি, দেখো 300-র মধ্যে 80% এরা স্কলারশিপ পায়নি ছাত্রদের ক্ষেত্রে। ছাত্রীদের ক্ষেত্রে কতজন আছে? না 200 জন আছে। 200 জনের 70% মানে 70/100 এরা স্কলারশিপ
পায়নি। তাহলে কতজন ছাত্র স্কলারশিপ পায়নি? দেখো, দুটো শূন্য কাটলো, 3 8 24, 240 জন ছাত্র স্কলারশিপ পায়নি। আর ছাত্রীদের মধ্যে দুটো শূন্য কাটলো, 7 2 14, 140 জন স্কলারশিপ পায়নি। তাহলে মোট কতজন ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? আমরা সিম্পল কি করব, এই দুটোকে যোগ করে দেব। তাহলে এখানে হচ্ছে 80, তাহলে 380 জন ছাত্রছাত্রী যারা স্কলারশিপ পায়নি। বোঝা গেছে এটা? ওকে, এবারে বলছে কত শতাংশ। আচ্ছা, এইখানে আমরা কি নিয়েছিলাম, হিসাব করেছিলাম কত, 300 আর 200, মোট তাহলে অ্যাকচুয়ালি কতজন ছাত্রছাত্রী নিয়ে হিসাব করেছিলাম না, 500 জন ছাত্রছাত্রী নিয়ে হিসাব করেছিলাম। ঠিক আছে, দেখো তাহলে 380 জন ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি কতজনের মধ্যে না, 500 জনের মধ্যে। কতজনের মধ্যে না, 500 জনের মধ্যে। তাহলে 100 জনের মধ্যে কি হবে, মানে পার্সেন্টেজে বার করতে গেলে 100% দিয়ে গুণ করে দেবো, তবেই না শতাংশে বেরোবে। সবার প্রথম কি করব, এই দুটো শূন্য দেব কেটে। তারপরে কি আছে এখানে, 5 5 7 35, 36 37 37 3 আর 30, 5 6 30। তাহলে কি আসছে অ্যান্সার না, 76% ছাত্রছাত্রী, তার মানে কত শতাংশ ছাত্রছাত্রী, 76% ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। তাহলে আমার আনসার কি হবে, অপশন বি হবে আমার আনসার। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে পুরো অঙ্কটা? চলো নেক্সট। এবার আসবো 5 নম্বর অঙ্কটা। কি বলছে, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটা ছিদ্র থাকায় সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে ওই ছিদ্র তারা পরিপূর্ণ হতে চৌবাচ্চাটি কতক্ষণ টাইম লাগবে? ওই ছিদ্র তারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে বলেছে, তাই তো? তার মানে জিনিসটা এমন, একটা চৌবাচ্চা আছে, তো এখানে কোনো একটা নল বা কিছু একটা আছে, ঠিক আছে, যার দ্বারা 5 ঘন্টায় পূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু একটা ছিদ্র আছে, কোথাও লিকেজ বা কিছু আছে, যার জন্য কিছুটা জল বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমি এইটা ধরলাম এ নল, আর ছিদ্রটার নাম ধরলাম বি, ঠিক আছে। যখন ছিদ্রটা থাকার জন্য 6 ঘন্টা লাগছে পূর্ণ হতে, তার মানে অ্যাকচুয়ালি যখন এ দিয়ে ইনপুট হচ্ছে আর বি দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই রকম যখন সিচুয়েশন হচ্ছে তখন 6 ঘন্টা সময় লাগছে। বিষয়টা বোঝা গেল? তার মানে এ করছে 5 ঘন্টায় পূর্ণ, আর এ মাইনাস বি মানে যখন ছিদ্রটা থেকে যাচ্ছে তখন তত কতক্ষণ সময় পূর্ণ করছে, 6 ঘন্টা সময় পূর্ণ করছে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এই দুটো নেব এলসিএম কত হয়, 30 5 6 30, এলসিএম মানে লসাগু 30 নেব। আর এখানে কি বার করব, এর এফিসিয়েন্সি বার করব কিভাবে, 30/5 মানে 5 6 30। একই রকম ভাবে 30/6 এখানে হচ্ছে 5। এবার ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি শুধু বি এর ভ্যালু বার করতে চাই, তাহলে কি বেরোচ্ছে দেখো, ভালো করে দেখো, এই পার্টটা যদি মাইনাস করি তবে এ কেটে যাবে, তাহলে আমার কি পড়ে থাকছে, আমার পড়ে থাকতে হচ্ছে মাইনাস বি, এখানেও তো মাইনাস হচ্ছে, তাহলে পড়ে থাকছে +1। তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো বি সমান -1। এই যে মাইনাসটা এলো, মাইনাসটা দিয়ে কি প্রমাণ পেলাম, মাইনাসটা দিয়ে এটা প্রমাণ পাওয়া গেল যে বি নলটা বা বি ছিদ্রটা খালি করছে ট্যাঙ্কটাকে, ঠিক আছে। তাহলে শুধু যদি খালি করতে পারে তাহলে তো মাইনাস, আর এফিসিয়েন্সি কত 1। তাহলে এখানে জানতে চেয়েছে কি, যে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। পরিপূর্ণ চৌবাচ্চা মানে কত, যেটা এলসিএম বেরোয় সেটা, তাহলে 30 হচ্ছে পরিপূর্ণ চৌবাচ্চা, সো ডিভাইড বাই 1, তার মানে 30 ঘন্টা টাইম লাগবে যদি পরিপূর্ণ চৌবাচ্চাটিকে খালি করতে হতো। তাহলে ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? ওকে, চলো নেক্সট স্টেপটায় যাই। নেক্সট স্টেপটা কি বলেছে, ওকে দেখো 6 ম্যাথটা তো বলছে, এক ব্যক্তি দুটো চকলেটের প্রতিটি 12 টাকায় বিক্রি করলেন
একটি চকলেটে 20% লাভ হলো, অপর চকলেটে 20% ক্ষতি হলো, উভয় ক্ষেত্রে লাভ বা ক্ষতির পরিমাণ কত? তা লাভ হবে না ক্ষতি হবে সেটা আমি জানি না। তাহলে এখান থেকে কি করতে হবে, দেখো প্রতিটি 12 টাকা করে বিক্রি করেছিল, তাহলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত না 12 গুণ 2 মানে হচ্ছে 24 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এটা তো কোনো সমস্যা নেই আশা করছি, ঠিক আছে। 24 টাকা কি, 24 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, কারণ প্রতিটা 12 টাকা করে বিক্রি করেছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা গন্ডগোল হয়েছে, প্রথম যেটা সেটা করেছে 20% লাভে, 20% লাভ, আর দ্বিতীয় যে চকলেটটা সেটাই করেছে 20% কি করেছে, ক্ষতি করেছে, ঠিক আছে। তাহলে কি করে আমরা হিসাবটা বার করব? আচ্ছা 20% লাভ, 20% মানে বলতে পারবো 1/5, এখানেও 20% মানে 1/5। তাহলে এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, ঠিক আছে, সিপি আর এসপির একটু হিসাব করি, এক্ষুনি বেরিয়ে যাবে। যদি 5 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? লাভ করছি তো, বিক্রয় মূল্য হবে 6 টাকা, কারণ 5 + 1 6 টাকা। যদি সিপি হয় 5 টাকা আর 1 টাকা কি হচ্ছে এখানে প্রফিট হচ্ছে, 1 টাকা কি হচ্ছে প্রফিট, তাহলে আমার এসপি কি হবে মানে বিক্রয় মূল্য কত হবে, যে ক্রয় মূল্য যোগ লাভ বা প্রফিট, তাহলে 5 আর 1 কত হবে 6, এসপির ভ্যালু কত হবে 6। ক্লিয়ার এটা? ওকে, তারপরটা দেখো কি আছে, যে যদি 5 টাকা 1/5, এটা কি হচ্ছে ক্ষতির পার্সেন্টে চলে যাচ্ছে, ক্ষতির অংশে চলে যাচ্ছে। তাহলে 5 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 5 - 1 4 টাকা। তাহলে 5 টাকা যদি সিপি হয় মানে কস্ট প্রাইস হয় বা ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে 4 টাকা, কারণ ক্ষতি হচ্ছে তাই জন্য একটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এবার এখানে দুটোর হিসাব একবারে চলে এলো, তাহলে 5 × 5 = 25, 4 × 6 = 24, এই তো রেশিও 24 পাচ্ছি, অরিজিনাল ভ্যালুও আমরা 24 পাচ্ছি, তাহলে আমার হিসাবের মাথামাতি কিচ্ছু নেই। তাহলে 25 টাকা বিক্রয় মূল্য, কিন্তু ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, 24 টাকা বিক্রয় মূল্য, 25 টাকা ক্রয় মূল্য। তাহলে এখান থেকে হিসাব করলে কি পাচ্ছি, 1 টাকা লোকসান বা ক্ষতি পাচ্ছি 1 টাকা। তাহলে কি পাচ্ছি 6টায়, 6টায় এই যে অপশন বি কি হচ্ছে 1 টাকা ক্ষতি হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। এবার দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, এগুলো দারুণ অঙ্ক হয়, ঠিক আছে। ইউনিট ডিজিটের অঙ্ক বার করতে বলেছে। 137 সংখ্যাটি শেষ অঙ্ক কত হবে, সংখ্যাটি র হবে এখানে একটা, সংখ্যাটির শেষ অঙ্ক কত হবে? তাহলে আগে সংখ্যাটা লিখে নি, দেখো 7, 137 দেখো আমরা এই যে এত কিছু নিয়ে মাথা ঘামাবো না, সবার আগে যে সংখ্যাটা টু দি পাওয়ারে আছে মানে যে সংখ্যাটা বেসে আছে, ঠিক আছে, সেই সংখ্যাটার ইউনিট ডিজিট দেখব। সেই সংখ্যাটার ইউনিট ডিজিট কত? সেই সংখ্যাটার ইউনিট ডিজিট হচ্ছে 7, তাহলে সেই সংখ্যাটার ইউনিট ডিজিট হচ্ছে 7। তাহলে এই 7 যদি আমার সংখ্যা থাকে তাহলে কি করতে হয়, এই ঘাতে যে আছে, কি আছে, যে ঘাতে আছে তাকে 4 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? 4 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করে দেখি, 731 কত হচ্ছে, 4 × 4, 3 × 33, 4 × 7 = 28। আচ্ছা 8 × 5 = 51, আর 51 কেন হলো, সরি 4 × 8 = 32 হবে তো, 4 × 8 = 32, 1 = 11, 4 × 2 = 8, রিমেনিং কত থাকছে? 3 থাকছে। এইবারে এই যে রিমেনিংটা পেলাম এইটি আমাদের হচ্ছে কাজের জিনিস, আর এইগুলো কিচ্ছু কাজের জিনিস না। এখন রিমেনিং কাকে পেয়েছি? 3 কে পেয়েছি, 3 হচ্ছে আমাদের কাজের জিনিস। তাহলে 3টাকে কিভাবে প্রেজেন্ট করবো, দেখো ইউনিট ডিজিটে কে আছে? 7 আছে, 3 ভাগশেষ হয়েছে, তাহলে এর মাথায় ফেলে দেব 3, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি 7 × 7
গুণ 7 করলে ইউনিট ডিজিটে যেটা আসবে সেটাই আমার অ্যান্সার হবে। 7 সাথে কত হচ্ছে 49, 49-এর 9 ইউনিট ডিজিট, তো আমরা বেশি নিয়ে মাতামাতি করব না। গুণ 7, 7 9 কত হচ্ছে 63 ইউনিট ডিজিট, কিন্তু ইউনিট ডিজিট বা শেষ অঙ্ক। আমরা কিন্তু এই যে 49 লিখলাম না, কারণ এইটাও ইউনিট ডিজিটের হিসাব করছি, ঠিক আছে। দুটো 7 গুণ করে 49 হচ্ছে, আমার কিন্তু শুধুমাত্র ইউনিট ডিজিটটা নিচ্ছে, আমার পুরো 49 দরকার নেই, কেন আমি বেশি কাটবো, ইউনিট ডিজিটের তো অঙ্ক করছি। তাহলে 7 9 63, 3 আসবে ইউনিট ডিজিটে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? ওকে, তো এই অঙ্কগুলো আসে পরীক্ষায়, এবং এই অঙ্কগুলো শুধু পিএসসি বলে না, এই পরীক্ষা সেন্ট্রালের পরীক্ষাতেও তোমরা দেখতে পাবে, রেলের সামনে পরীক্ষা আছে, রেলের পরীক্ষাতেও কিন্তু তোমরা এরকম অঙ্ক ঝুড়ি ঝুড়ি দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখা যাক কি বলেছে। বলছে 32 টাকা কেজি দরের দার্জিলিং চা এর সাথে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মেশালে প্রতি কেজি 32 টাকা 50 পয়সা দরে বিক্রি করলে 20% লাভ হবে। জিনিসটা কি বলেছে আগে সেটা শুনে নাও। বলছে 32 টাকা কেজি দরের দার্জিলিং চা, ভালো কথা। দু রকম চা আছে, একটা হচ্ছে দার্জিলিং আর একটা হচ্ছে আসাম চা, ঠিক আছে। তাহলে দার্জিলিং চা হচ্ছে 32 টাকা, আর আসাম চায়ের দামটা একটু কম দিয়েছে, আসাম চা হচ্ছে 25 টাকা, ঠিক আছে। তাহলে দুটো কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 32 টাকা 40 পয়সায় বিক্রি করলে 20% লাভ হবে। দেখো, এইটা হচ্ছে কিন্তু সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। আমরা দুটো মিশিয়ে কিন্তু পাইনি যে অ্যালিগেশন লাগিয়ে দেবো হয়ে যাবে, না। এটা কিন্তু 20%টা কি দিয়েছে, 20%টা লাভ দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা এইভাবে বলতে পারবো জিনিসটা 20% প্রফিট হয়েছে, মানে 1/5। তাহলে 5-এর চাটা 6-তে বিক্রি করেছে, 5-এর চাটা 6-তে বিক্রি করেছে, আর এই 6 মানেই এটাই তো বিক্রয় মূল্য। তাহলে এই 6 মানে বলতে পারবো 32 টাকা 40 পয়সা, এই 6 মানে বলতে পারবো 32 টাকা 40 পয়সা। তাহলে 6-কে কত দিয়ে গুণ করলে 32 টাকা 40 পয়সা আছে, 5 6 30 আর 24, 4 6 24, আর একটা অ্যাজ ইট ইজ শূন্য বসবে। আর এখানেও তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 5.40 দিয়ে শূন্য গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 5.40-র সঙ্গে 5 গুণ করলে এখানে শূন্য আসছে, 4 5 22, 5 5 25, 26 27, ঠিক আছে। তাহলে কত আসছে, 27 টাকা। তাহলে যেটা এখানে 32 টাকা 40 পয়সায় বিক্রি করছিল, সেটার অরিজিনাল কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত হচ্ছে, 27 টাকা। এইবার এই 27 টাকা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো। কেন করতে পারবো, কারণ এই দুটো মিশিয়ে আমরা এইটা পেয়েছি, এই দুটো মিশিয়ে এইটা ক্রয় মূল্য পেয়েছি। ক্লিয়ার? তাহলে এইবারে আমরা অ্যালিগেশন ফেলতে পারবো। বারবার বলেছিলাম অ্যালিগেশন মানে কি, অ্যালিগেশন মানে দাম থেকে আমরা মানে একটা জায়গা থেকে অন্য জায়গার অনুপাত পাইবো। এখানে যেমন পাচ্ছি দাম থেকে আমার ওজনের অনুপাত পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে তো প্রাইস ছিল, এই তিনটে প্রাইস। তাহলে এখানে কি হবে, এখানে আসবে হচ্ছে 27 বিয়োগ 25, আর এখানে আসবে হচ্ছে 32 বিয়োগ 27। তাহলে এটা বিয়োগ করলে 25 26 27 2 27 মানে 3 আর 2 5, 2:5 অনুপাতে মিশিয়েছে। কি বলেছে, 8-এরটা লাভ করতে হবে, প্রতি কেজি কি অনুপাতে মেশাতে হবে, ব্যাস হয়ে গেছে। তাহলে আমার কত হবে, 8-এরটা 2:5 অনুপাতে মিশিয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? এই অঙ্কগুলোর জন্য কিন্তু যখন প্রফিট বা লসটা দিয়ে দেবে তখন আমার সিপিটা বার করে নিতে হবে, সিপিটা বার করলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেছে? আচ্ছা, 9 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26, শেষ 4টির গড় 25 হলে প্রথম এবং পঞ্চম সংখ্যার অন্তরফল কত। এই অঙ্কগুলো খুব সোজা। দেখো, অ্যাকচুয়ালি কি করতে হয়, প্রথম 4টির গড় মানে 26 ইন্টু 4 প্রথম 4টির গড়, আর শেষ 4টির গড় 25 বলেছে, তাই তো 25। জাস্ট বিয়োগ করবো, বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে বিয়োগটাই বা করবো কি করে, 4 কমন নেব, 26 বিয়োগ 25 মানে 4 গুণ 1 সমান 4, অঙ্ক শেষ। এবার এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল, দেখো বিষয়টা হচ্ছে যে প্রথম 5টা সংখ্যা বলেছে, তাই না, 1 2 3
4 5, এই 5টা সংখ্যা বলেছে। ঠিক আছে, এবার বলেছে প্রথম 4টির গড়। প্রথম 4টি মানে কত? এই যে প্রথম 4টে, এর গড় বলে দিয়েছে 26। তাহলে 4টের গুণফল কত হবে, মানে 4টে সংখ্যার সমষ্টি কত হবে? 26 গুণ 4। আর বলেছে যে শেষ 4টির গড়। শেষ 4টি মানে এই যে শেষ 4টি, এর গড় কত না 25 গুণিত 4। গড় 25 বলেছে, 4টি সংখ্যা, তাহলে সমষ্টি হবে 25 গুণ 4। এইবারে ভালো করে জিনিস দেখো, আমরা যদি এই 26 গুণ 4 দেখো, 26 গুণ 4 থেকে 25 গুণ 4 বিয়োগ করি, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে কোন কোনগুলো রিপিট পাচ্ছি? এইখানে এইটা ডবল আসছে, এইটা ডবল আসছে, এইটা ডবল আসবে। যখন কেটে যাবে তখন এইগুলো তো সবকটাই কেটে যাবে। মানে অ্যাকচুয়ালি যদি ভালো করে বোঝাতে চাই, তাহলে পড়ে থাকবে এই দুটো, তাহলে দুটোর বিয়োগ করলে এই দুটোর বিয়োগফল পাবো। যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবো? এটার অ্যান্সার তো আগে দেখিয়ে দিয়েছি, 4 আছে। যদি এটাও যেটা বললাম বুঝতে অসুবিধা হয় তাহলে কিভাবে করব? দেখো, প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা যোগ চতুর্থ সংখ্যা, এর সমষ্টি কত? 26 গুণ 4। 26 গুণ 4 কত হবে? 104 হবে। ঠিক আছে, এবার বলছি যে তারপরে কি বলেছে? শেষ 4টে সংখ্যা। শেষ 4টে মানে 2 3 4 5, তাহলে 2 3 4 5, এই 4টে সংখ্যার গড় কত বলেছে? 25। তাহলে 4টে সংখ্যা, তার মানে 25 গুণ 4। তাহলে 25 গুণ 4 করলে কত হবে? 100। আচ্ছা, একটা জিনিস জেনে নাও যে সমষ্টি সমান গড় গুণিত সংখ্যা, মানে কটিন এন নাম্বার অফ, মানে নাম্বার কটা নাম্বার আছে আর সেইটা। ঠিক আছে, সেই জিনিসটাই করেছি। দেখো, গড় গুণিত সংখ্যা, তাহলে গড় গুণিত সংখ্যা, এই যে গড় গুণিত সংখ্যা, গড় গুণিত সংখ্যা, এই যে গড় গুণিত সংখ্যা হিসাব করেছি। এবার যদি আমরা দুটোকে বিয়োগ করে দিই, বিয়োগ চিহ্ন এখানে প্লাস আছে, তাহলে মাইনাস চিহ্ন হয় এটা কাটবে, মাইনাস চিহ্ন হয় এটা কাটবে, মাইনাস চিহ্ন হয় এটা কাটবে, আর এইটা হয়ে যায় মাইনাস চিহ্ন। এটা উপরে আছে, এটা চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে 1 এখানে মাইনাস এইটা ভি, মানে 1 নম্বর সংখ্যা মাইনাস 5 নম্বর সংখ্যা। ঠিক আছে, সমান সমান এখানেও মাইনাস হবে, তাহলে দুটো বিয়োগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে জিনিসটা ক্লিয়ার হলো, বোঝা গেল তো? ঠিক আছে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি এই নিয়মটা জানলে এইটুকুনিতেই হয়ে যাবে, জাস্ট মুখে মুখে হয়ে যাবে। 26 গুণ 4 মাইনাস 25 গুণ 4 4ই হবে। ওকে, চলো নেক্সট অঙ্ক কি বলেছে। দেখো, সীমা এবং দর্শনের আয়ের অনুপাত 7:5। তারা যথাক্রমে 12,000 আর 9,000 টাকা সঞ্চয় করে, তাদের ব্যয়ের অনুপাত কত? ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে 17:12। তাহলে সীমা এবং দর্শনের মোট ব্যয়ের পরিমাণ কত? ভালো কথা, এরকমগুলো খুব সোজা, একদম নিয়মে ফেলে দেবে, যে নিয়মটা শেখানো হয়েছিল। সীমা এদিকে, দর্শন এদিকে। ঠিক আছে, তাহলে সীমা দর্শনের আয়ের অনুপাত কত? 7:5। চুপচাপ বসিয়ে দিই আমরা। আচ্ছা, তারপরে তারা কত ব্যয় করেছে? 12,000 আর 9,000 সঞ্চয় করেছে, আর ব্যয় করেছে কত? 17:12। কত করেছে? 17:12। ওকে, তাহলে আয়, এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়, দুটো পার্থক্য কত বলেছে না? সীমা করেছে 12,000 টাকা, দর্শন করেছে 9,000 টাকা। সিম্পল হিসাব এই যে বলে দিয়েছে যে যথাক্রমে 12,000 আর 9,000। যে রুলস আমরা শিখেছিলাম, এই হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। আচ্ছা, 5 17, 5 17 হয় 85, মানে 17-র সঙ্গে 5 গুণ, এই যে 17-র সঙ্গে 5 গুণ হলো, 5 17 কত হবে? 85। বিয়োগ 7 12 কত হচ্ছে? এখানে দুটো কোনাকুনি গুণ করছি, 7 12 কত হচ্ছে? 84। সমান সমান কত হচ্ছে না? এবার 12-র সঙ্গে একবার এইটা 12,000-এর গুণ, আর একবার 9-এর সঙ্গে 17, 9,000-এর সঙ্গে 17-র গুণ। তাহলে 12 আর 12 কত হয়? 12 12 হয় 144। ঠিক আছে, আর কত হচ্ছে? 17-র সঙ্গে 9 গুণ করলে কত আসছে? 7 9 63, 153। ঠিক আছে, আর 3টে শূন্য বসে যাচ্ছে, বিয়োগ এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে 144, তারপরে 3টে শূন্য। সিম্পল।
তাহলে জাস্ট মাল্টিপ্লিকেশন করে নিলাম, ঠিক আছে। 17-র সঙ্গে 9 গুণ করে লিখলাম এখানে, 12-র সঙ্গে 12,000-এর গুণ করে লিখলাম এখানে। এই দুটোর বিয়োগফল কত? 1। এই ভ্যালুটা ইকুয়াল টু কত হচ্ছে? এইটারে বিয়োগ করলে কত হচ্ছে? 3টে শূন্য অ্যাজ ইট ইজ বসে যাচ্ছে, আর 153 থেকে 144 বিয়োগ করলে 9,000 বেরোচ্ছে। ভালো কথা। তাহলে দর্শনের মোট ব্যয়ের পরিমাণ কত হবে নির্ণয় করি। ওকে, দর্শন, আচ্ছা সীমা দর্শন দুজনেই বলেছে, সীমা ও দর্শনের মোট ব্যয়ের পরিমাণ। তাহলে দেখো সীমা দর্শনের মোট আয় কত হচ্ছে? মোট আয় কত হচ্ছে? মোট আয় হচ্ছে 7 5 12, মোট আয় হচ্ছে 12। তাহলে 1-এর ভ্যালু যদি 9 হয়, 12-র ভ্যালু কত হবে? না 12 গুণ 9,000 হবে, সিম্পল হিসাব। কত হচ্ছে? 9 2 18 108, তারপরে 3টে শূন্য বসবে। এবার এখানে কি জানতে চেয়েছে? দেখো এখানে জানতে চেয়েছে সীমা আর দর্শনের মোট ব্যয়ের পরিমাণ কত হবে। মোট ব্যয়ের পরিমাণ কত হবে? এই দুটো টাকা কি হয়েছিল? সঞ্চয় হয়েছিল। এই টাকাটা কি হয়েছিল? সীমা আর দর্শনের আয় হয়েছিল। তাহলে আয় থেকে যদি সঞ্চয় আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে ব্যয়টা পাবো। তাহলে 12,000 আর 9,000-এর কত হয়? 12 আর 9 হচ্ছে 21। তাহলে 21,000 টাকা সঞ্চয় হয়েছে। তাহলে এখান থেকে সিম্পল 21,000 টাকাকে বিয়োগ করে দেব। তাহলে আমরা কি যেটা পড়ে থাকবে সেটা কি পাবো? সীমা আর দর্শনের আয়। ক্লিয়ার হয়েছে? তাহলে 3টে শূন্য অ্যাজ ইট ইজ বসলো, আর এখানে বসলো, আচ্ছা এখানে বসবে 7 আর এখানে বসবে 8। তাহলে কত বেরোচ্ছে? 87,000 টাকা। অপশন ডি। মোট ব্যয় কত হচ্ছে? 87,000 টাকা। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে তাহলে? ওকে। এগারোটা কি বলছে? একজন ঠিকাদার 6 মাসের একটা প্রকল্প গ্রহণ করেন, যার জন্য তিনি 120 জন পুরুষ নিযুক্ত করেন, কিন্তু জরুরি অবস্থার কারণে তাকে 4 মাসের মধ্যে কাজটি সম্পন্ন করতে বলা হয়। আর কতজন পুরুষকে নিযুক্ত করতে হবে? ঠিক আছে, তাহলে ঠিকাদার কত? 6 মাসের জন্য একটা প্রকল্প নিয়েছেন, যার জন্য তিনি 120 জন পুরুষ নিযুক্ত করেছেন। একটা সূত্র সবসময় মনে রাখবে, M1 D1 T1 by W1 সমান M2 D2 into T2 by W2। এটা সূত্রটা কিসের সূত্র? দেখো M1 হচ্ছে কতজন লোক লাগছে, D1 হচ্ছে কত দিন লাগছে, T1 মানে সে দিনে কত ঘন্টা করে কাজ করছে, বাই W1 মানে কত অংশ কাজ করেছে প্রথম পার্টে। সেকেন্ড পার্টে কতজন লোক লাগছে, D2 মানে হচ্ছে কত দিন লাগছে, T2 মানে কত ঘন্টা করে কাজ করছে দিনে, W2 মানে সেটা কত অংশ কাজ করছে। এই দুটো সমান হয়। এবার এই অঙ্কটা করতে কি করে অ্যাপ্লাই করবো? দেখো প্রথমে বলছে 6 মাসের একটা প্রকল্পের জন্য 120 জন লোক। তাহলে এখানে M1 এর ভ্যালু দিয়ে দিয়েছে 120, আর 6 মাস বলে দিয়েছে, ডেটাকে আমরা মানতেও হিসাব করে হিসাব লিখছি, 6 মাস বলেছে। এবার T1 আর W1 দেয়নি যখন কি করবো? তাহলে T1 আর W1টাকে বাদ দিয়ে হিসাব করবো। ঠিক আছে, আচ্ছা সমান সমান কি আছে? M2 কতজন লোক লাগবে, সেটা তো আরো কতজন লোক লাগবে বলেছে, আমি জানি না কতজন লোক লাগবে, তাহলে আমি M2 অ্যাজ ইট ইজ লিখে দিলাম। D2, আচ্ছা D2 মানে কি? কত মাসের মধ্যে? 4 মাসের মধ্যে শেষ করতে হবে। তাহলে এই যে 4 মাসটা লিখে দিলাম। T2 আর W2 আমার হিসাব জানি না, তাই জন্য করবো না। তাহলে M2 এর ভ্যালু কি বেরোবে? এই 4টা তো এই পাশে চলে আসবে। তাহলে 120 গুণ 6 বাই 4, 4 দিয়ে কাটলে 3 4 12। তাহলে M2 এর কত ভ্যালু বেরোলো? না হচ্ছে 3 6 18। কত ভ্যালু বেরোলো? 4 মাসে কাজটা শেষ করতে গেলে 180 জন লোক লাগবে, কিন্তু এখানে শুরু করেছিল কতজন? 120 জন। কোশ্চেনে কি চেয়েছে? আরো কতজন পুরুষকে নিযুক্ত করতে হবে, আরো কতজন পুরুষ? 120 জন তো ছিল, তাহলে 180 এখন লাগবে, বিয়োগ করলে কত হবে? 60 জন, মানে আরো 60 জনকে এখানে নিযুক্ত করতে হবে, আরো 60 জনকে এখানে নিযুক্ত করতে হবে। ক্লিয়ার আছে? বোঝা গেছে? তাহলে বলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর যার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।